একটা বিষয় একেবারে যে শরীফ ওসমান হাদি আগে থেকে বলছিলেন যে তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোন থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলছেন 30টি ফোন এসছে বাইরে থেকে। 30টি ফোন এসছে বাইরে থেকে। তো এত কিছুর পরেও তাকে আসলে মানে মানে তার পক্ষ থেকে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো জায়গা থেকে কোনো সংস্থা থেকে তাকে ন্যূনতম নিরাপত্তা দেওয়ার কথা বলা হলো না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি এসব তিনি জানিয়েছিলেন কিনা আই এম নট শিওর, বাট তার ফেসবুকে বলেছেন। ফেসবুকে বলেছেন, ভার্চুয়াল যোগাযোগের মধ্যে না, প্রথম কথা হলো একটা অভিযোগ দেওয়ার পরে ব্যবস্থা নেওয়া, আর গোয়েন্দা সংস্থাগুলো এবং রাষ্ট্রের বিভিন্ন অর্গান আছে যারা আগে থেকে মেজারমেন্ট করবে। আরেকটু বিষয় বলে, আপনি যেটি বললেন যে হাদিকে যিনি আক্রমণ করেছেন বলা হচ্ছে তিনি ছাত্রলীগের সাবেক সেন্ট্রাল কমিটির সহসভাপতি, উত্তরের সদস্য ছিলেন বলছেন না? সহসভাপতি ছিলেন উত্তরে, আদাবরের সভাপতি ছিলেন, আমি যদি ভুল না জেনে থাকি। উত্তরের সহসভাপতি, আদাবরের তিনি সভাপতি। 2টি অস্ত্র সহ ধরা পড়েছেন এবং 17 লক্ষ টাকা, নিশ্চয়ই আপনি পড়েছেন। হ্যাঁ, স্কুলে একটা স্কুলে তিনি এই অস্ত্র সহ যদি ধরা পড়ে, নিশ্চয়ই কোর্ট আইন যারা ভালো বোঝেন তারা বলতে পারবেন, তার জামিন হয়ে গেল অল্প কদিনে, 1 মাসের মধ্যে জামিন হয়ে গেছে। তারপরে ধরুন আজকে আবার দেখলাম যে নিশ্চয়ই আপনার চোখে পড়েছে বা অনুষ্ঠান যারা দেখছেন, চিটাগাংয়ে যে বড় সন্ত্রাসী ছোট সাজ্জাদ, তার বিরুদ্ধে অনেক খুনের মামলা, তারও জামিন হয়ে গেল, তার স্ত্রী সহ তার স্ত্রীও খুনের মামলা আসামি। তা কোথায় যে সমস্যাটা আমি স্ত্রী লাইভে এসে বলেছিলেন যে এনি হাও আমরা টাকা দিয়ে হলেও এটাকে বের করে নিয়ে আসবো। এই রাষ্ট্র যে কিভাবে চলছে আমরা আসলে বুঝতে পারছি না। এই ভাইজি একটু আগে বললেন দেশের বাইরে থেকে নিয়ন্ত্রণ করে সন্ত্রাসী কর্মকাণ্ড বিভিন্ন জায়গায়। এটা তো একটা গণতান্ত্রিক যে রাষ্ট্রের গণতন্ত্র আছে সেই রাষ্ট্র এরকম চলতে পারে না, বাট কিন্তু চলছে। এবং এই ছেলেটি যে হাদিকে হত্যার চেষ্টা চালিয়েছে, কদিন আগে নাকি হাদিকে বলেছেন যে আপনার সঙ্গে আমি কাজ করতে চাই, আপনাকে টাকা পয়সা দিব যা লাগে, আর্থিক সহযোগিতা করবো। তো এটা তো হওয়া উচিত না। বাট হাদি খুব দুঃসাহসী ছিলেন এবং তিনি খুব দুঃসাহসী, এটা তার বক্তৃতা বিবৃতিতে বিভিন্ন সময় আমরা কিন্তু শুনেছি। বড় বড় শক্তির বিরুদ্ধে তিনি কিন্তু সবসময় কথা বলেছেন। তার একটু সতর্ক হয়ে চলা উচিত ছিল। একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের কিন্তু সতর্ক থাকা উচিত। কারণ আপনি দেখুন, দীর্ঘ প্রতীক্ষিত একটা নির্বাচন, যে নির্বাচন আমরা তো জানি যে গত 15.5 বছর যে স্বৈরাচারী শাসন আমলে নির্বাচনে পাঠানো হয়েছিল, কোনো নির্বাচন মানুষ দেখতে পারেন, শুধু পার্লামেন্ট না, শুধু পার্লামেন্ট না, স্থানীয় সরকার নির্বাচন, ট্রেড বডি নির্বাচন, প্রফেশনাল বডি নির্বাচন, ছোট ছোট ক্লাবের নির্বাচন, ইভেন পার্ক কমিটির কয়েকজন লোক মিলে চালাবে একটি পার্ক, সেখানেও আওয়ামী লীগের লোক থাকতে হবে। এই অবস্থায় দেশে করেছিল, কোনো ভোট টোট ছিল না। সুতরাং এই নির্বাচনটি কিন্তু ব্যাপক আকাঙ্ক্ষিত। মানুষ, যেটি আমরা সবসময় বলি যে একটা ভোটের ক্ষুধা রয়েছে মানুষের মধ্যে, ভোট দিতে পারে না। ধরুন এখন যাদের বয়স 38 থেকে 42 তারা কিন্তু ভোট দিতে পারে না, কারণ তারা যখন ভোটার হয়েছে এরপর আর বাংলাদেশ কোনো নির্বাচন নাই। তো মানুষ এখন চাচ্ছে একটি ভোট দিতে, এবং গণতন্ত্রের উত্তরণে যে এর কোনো বিকল্প নেই। সেটি যখন ঘোষণা করলো নির্বাচনের তফসিল কিন্তু দীর্ঘদিন ধরে মানুষ অপেক্ষা করছে যে কবে তফসিল ঘোষণা করে। কিন্তু তার 24 ঘন্টা না যেতেই, যেমন 6টায় তফসিল ঘোষণা করেছে, এর পরের দিন 2:30টার সময় এই ছেলেটিকে, 24 ঘন্টা হয়নি, 24 ঘন্টা 20 ঘন্টার মধ্যে তাকে হত্যার চেষ্টা চালিয়েছে। এটা বিরাট মেসেজ। এটি হামলা করা হয়েছে, শুধু এটি না, আপনি দেখবেন ওই দিন সন্ধ্যায় কিন্তু আবার বাদ জ্বালানো হয়েছে। একটি পক্ষ চাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হোক, নানা কথা আমরা শুনি যে যারা পালিয়ে গেছে তারা আবার নির্বাচন আসতে চায়, তারা যেহেতু আসার সুযোগ নেই, তারা চাচ্ছে নির্বাচনটি বানচাল করতে। এটা তো আমরা আগেও দেখেছি, 96-এ যে নির্বাচন হয়েছিল 15ই ফেব্রুয়ারি, সেটি তারা বানচাল করার নানা চেষ্টা চালিয়েছে। শয়ে কেন্দ্র পুড়িয়ে দিয়ে, স্কুল কলেজ পুড়িয়েছে যেখানে নির্বাচনী কেন্দ্র ছিল। আরও নানা কথা শুনি, কারণ আমরা দেখেছি নির্বাচনটির তারিখ যখন ঘোষণা করার চেষ্টা হচ্ছিল তখন একবার শুনলাম যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, নিশ্চয় আপনার মনে আছে। তারপর আবার শুনলাম যে হঠাৎ করে পিআর পদ্ধতি আসলো। যাক, এই মেঘগুলো কেটে গেছে, সব দল মোটামুটি ঐকমত্য হয়েছে। আপনি শুরুতে যে টার্মটি ইউজ করেছেন যে নির্বাচনের ট্রেন চলতে শুরু করছে, আসলেই কিন্তু শুরু করেছে, বাট কালকে ঘটনার মধ্যে দিয়ে 2-1টি নাট বল্টু খুলে গেছে, কিন্তু এটি আমাদের অস্বীকার করার উপায় নেই। কিন্তু আর আপনি দেখুন যে গত 10 মাসে এ পর্যন্ত নির্বাচনী রাজনৈতিক সহিংসতায় 117 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আপনি জানেন যে চিটাগাং একজন প্রার্থীর প্রচার মিছিলে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে এবং তিনিও আঘাতপ্রাপ্ত হয়েছেন। পাবনার ঘটনা আমরা জানি, সেখানে গুলি করা হয়েছে।
তো এগুলো তো ভালো লক্ষণ না। এই যে অস্ত্রগুলো 5 তারিখের পরে বা 5 তারিখ যে লুট হয়ে গেছে বা বিক্ষুব্ধ মানুষ নিয়ে গেছে, যাই আমরা যেভাবেই বলি, সেগুলো কি সব উদ্ধার হয়েছে? এগুলো তো রকেট সায়েন্স না। এগুলো আমার মনে হয় যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টা করে, এটা কোনো বড় জব না। কোথায় যেন একটি কি বলে যে একটা গা ছাড়া ভাব, একটি সংকট আছে। এই সংকটটা খুব দ্রুত এই সংকট থেকে উত্তরণ ঘটাতে হবে। এবং আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এখন কিন্তু সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। তাদের শক্ত হাতে কিন্তু এগুলো দমন করতে হবে, না হলে কিন্তু আরও অশনি সংকেত। আমাদের কিন্তু মনে আছে 18 সালের নির্বাচনে অনেক প্রার্থীকে ফিজিক্যাল অ্যাসাল্ট করা হয়েছিল, বিএনপির প্রার্থীকে। কালকে আমি একটা টক ছিলাম, আপনার পরিচিত, তিনি হাবিবুর রহমান হাবিব। তাকে এত আহত করা হয়েছিল, তাকে হেলিকপ্টার করে ঢাকা আনতে হয়েছিল। হ্যাঁ, আমরা তো এবছর এটি দেখতে চাই না। আমরা চাই একটু সুষ্ঠু নির্বাচন হোক, এবং মানুষ যেটির জন্য অপেক্ষা করছে। কারণ পুরো দেশ তো স্থবির হয়ে আছে, দেশে কোনো বিনিয়োগ নাই। কারণ এই সরকার কতদিন থাকবে এগুলো কিন্তু বিনিয়োগকারীরা জানেন না। সুতরাং তারা চান একটি স্থিতিশীল সরকারের সময় বিনিয়োগ করতে। এই বিনিয়োগ কেন্দ্র করে কিন্তু নানা কিছু ঘটছে। দেশে যদি বিনিয়োগ না থাকে, চাকরি থাকবে না, ইনফ্লেশন হবে, মানুষ ক্ষুধা দারিদ্র আরও বাড়বে। সুতরাং দ্রুত একটি নির্বাচন দরকার, সময় এখনো পেরিয়ে যায়নি। আমরা আশা করতে চাই দ্রুত নির্বাচনের দরকার। সরকার নির্বাচন চাচ্ছে, সরকার খুব দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে নির্বাচন তারা ফেব্রুয়ারিতে করবে, নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে। এখন প্রশ্ন হলো, আপনি যে বলছিলেন যে শরীফ ওসমান হাদির কথাতেই থাকে যে উনি বড় বড় শক্তির বিরুদ্ধে কথা বলছেন, তো সম্ভাব্য সাধারণ মানুষ এটা বিচার করতে পারে, সাধারণ মানুষ এটা তার মধ্যে ধারণা আসতে পারে যে সে রিস্কের মধ্যে থাকতে পারে। এই ধরনের ঘটনা বাংলাদেশে নিয়মিতই ঘটেছে, অনেকগুলো নজিরও আছে। কিন্তু সবচেয়ে বড় কথা, যে আইন শৃঙ্খলা বাহিনী, যে বিভিন্ন সংস্থা তাকে ন্যূনতম নিরাপত্তা দিতে পারলো না, বা বলতে পারলো না যে আমরা ট্রাই করেছি। সেটি তো আগেই না, এখন প্রশ্ন হলো এই রকম অবস্থা দিয়ে আসলে জাতীয় নির্বাচন কি আসলেই ভালোভাবে পার করা সম্ভব? যদি সচেতন না হয়, আন্তরিক না হয়, এবং ঠিকভাবে যদি অর্গানগুলো এক না করে, তাহলে তো সমস্যা। কারণ এই রাষ্ট্রটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ, যার তার উপরে আক্রমণ করা খুব কঠিন কিছু না। কিন্তু এবং একটি পক্ষ তো আছে যে নির্বাচনকে যে কোনো উপায়ে বানচাল করবে, বানচাল করতে চায়। সেই চেষ্টা কিন্তু তারা করছে। কালকে হাদির ঘটনা দিয়ে টেস্ট করছে তারা, এবং তারা কিন্তু যে জায়গা থেকে গুলি করা হচ্ছে, এবং এরা কিন্তু ট্রেন শুটার, এটা বোঝাই যায়। একটা চলন্ত রিক্সা, এবং ওই রিক্সা কিন্তু খুব দ্রুত রিক্সাও চলন্ত, মোটরসাইকেল চলন্ত, একদম টার্গেট যেখানে করছে সেখানে গুলি লাগিয়েছে। এটি কিন্তু খুব খুব বিরাট একটি বিপদের ব্যাপার, একটি খুব আশঙ্কার ব্যাপার। সুতরাং এই শক্তি কিন্তু বসে নেই। কারণ আমি যদি নাম ধরেও বলি, যে অনেকে বলছে যে এটি আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের এই যে ছেলেটির কথা বলা হচ্ছে তিনি ছাত্রলীগের। আওয়ামী লীগের একটি সাজানো বাড়ি ছিল, সে বাড়িটি হঠাৎ করে তাদের হাতছাড়া হয়ে গেছে। সাজানো বাড়ি মানে এখানে দুর্নীতি, লুটপাট, চুরির মৎস্য, ব্যাংক লুটপাট, আর্থিক প্রতিষ্ঠান লুটপাট, এবং রাষ্ট্রের যত প্রতিষ্ঠান ছিল সবগুলো ধ্বংস করে দিয়ে তাদের শাসনটি শুধু টিকিয়ে রেখেছিল। হঠাৎ করে তারা একটু বিপদে পড়ে গেছে, এবং তারা এই রাষ্ট্রের ইতিহাসে, যেটা আমি সবসময় বলি, যে তাদের পরিণতিটি এমন হয়েছে, এই রাষ্ট্র থেকে দুজন শাসক পালিয়ে গেছেন। একজন লক্ষণ সেন, 800 বছর পরে শেখ হাসিনা। এবং সবথেকে কি বলা যায় দৃষ্টিগ্রাহ্য বিষয় হচ্ছে, এমন একজন মানুষের পতন হয়েছে, তার সঙ্গে জাতীয় মসজিদের ইমামও পালিয়েছেন, প্রধান বিচারপতিও পালিয়েছেন। এইটি পৃথিবীর ইতিহাসে। আর সঙ্গে যে 300 এমপি বা 600 এমপি, সেটি আর আমি বললাম না। এইটি পৃথিবীর ইতিহাসে কোথাও আছে বলে পুরো ক্যাবিনেট এবং মন্ত্রী পরিষদ থেকে শুরু করে আমার সবকিছু জানা পালিয়েছে। নেই। সুতরাং আমি শেষ করি, নির্বাচন হওয়া দরকার। সরকার আশা করি আন্তরিক, বাট খাপছাড়া ভাবটি যাতে না থাকে। তারা প্রকৃতপক্ষে যে অবৈধ অস্ত্র আছে সেগুলো উদ্ধারের চেষ্টা করা উচিত। এবং আমি বলতে চাই, ভাই গোয়েন্দা সংস্থা ছিলেন, গোয়েন্দা সংস্থা কারা কোন এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালায়, অস্ত্রবাজি করে, একদম সঠিক লিস্ট আছে বলে আমি মনে করি। গোয়েন্দা সংস্থা যদি চেষ্টা করে, আমাদের এখানে গোয়েন্দা সংস্থা কিন্তু খুব স্মার্ট। কিন্তু আপনি দেখুন, এই যে দুজন মা মেয়েকে হত্যা করলো, তার কিচ্ছু নাই, তাকে কিন্তু ধরে ফেলেছে। এরকম কিন্তু অনেক জায়গায় এরকম সফলতা ইতিহাস আসছে কিন্তু। সুতরাং এরা যদি আন্তরিক হয়, আমি আশা করতে চাই সন্ত্রাসী ধরা বড় কোনো জব না। সুতরাং নির্বাচন যদি সুষ্ঠু হয়, সুষ্ঠু হতে হলে আইনশৃঙ্খলার আগে ঠিক করতে হবে। আইনশৃঙ্খলা ঠিক না করলে নির্বাচন সুষ্ঠু করা খুব টাফ।